গ্রুপে তো দিয়েছি ভিডিও, চেক করবেন। হ্যাঁ আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই, ক্লাসের শেষে মনে করবেন। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডারকে আমরা বলবো সেকেন্ড ক্লাস। আমরা সেকেন্ড ক্লাস নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এইটার মধ্যে হ্যাঁ আসেন। আচ্ছা, সো 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 আমরা এখানে একটা ফোল্ডার করেছি সেকেন্ড ক্লাস। এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল করবো, রাইট ডট নিউ থেকে টেক্সট ডকুমেন্টস। এখানে একটা ফাইল করবো, ফাইলের নাম হচ্ছে index.html। যারা ফার্স্ট ক্লাস পাননি তারা যেটা করবেন সেটা হচ্ছে আগের ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এখন আর ফার্স্ট ক্লাস রিপিট করবো না। আচ্ছা, সো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের নাম হচ্ছে index.html। দেন আমরা এই পুরো ফোল্ডারটাকে ওপেন করব, সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আছে সাবলাইম টেক্সট 3, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইলের উপর থেকে ওপেন ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে আমরা যাব ডেস্কটপ থেকে আমাদের ক্লাসের নাম্বার হচ্ছে 2, এটাকে আমরা ওপেন করলাম। আমাদের প্রিভিয়াস যে ফোল্ডারটা ছিল এটা আমরা কেটে দিচ্ছি। আমরা আমাদের এখানে কাজ করব index.html। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে জানি যে আমাদের টেমপ্লেট ওপেন করার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে HTML এর টেমপ্লেট নাও। সো HTML, দেন এর মধ্যে আমরা নিয়ে থাকি হেডের মধ্যে আমাদের টাইটেল, আর হেডের শেষে আমাদের বডি ইউজ করতে হয়। কিন্তু এখানে যে টেমপ্লেটটা আসছে এই টেমপ্লেটটা HTML5 এর টেমপ্লেট না। ওকে, HTML5 এর টেমপ্লেট নিতে হলে আমাদের ডক টাইপ HTML নামে একটা ফোল্ডার একটা ট্যাগ নিতে হয়। সো আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো যেটার নাম হচ্ছে ডক টাইপ HTML। আমরা এখানে ডক টাইপ HTMLটা যখন ইউজ করেছি তখন এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে HTML5 এর একটা টেমপ্লেট, আর এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট HTML হেড, টাইটেল আর হচ্ছে বডি এখানে ইউজ করতে হয়। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে আমরা গত ক্লাসে আমরা কিভাবে হেডিং ইউজ করতে হয়, কিভাবে ফরম্যাটিং করতে হয়, আর কিভাবে আমাদের ইমেজ অ্যাড করতে হয় এগুলো আমরা দেখেছিলাম। তো যখন আমরা এখানে একটা H1 নিচ্ছি, H1 এর মধ্যে বললাম যেমন ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। কি বললেন? হ্যাঁ, হেডিং 1। দেন আমরা এখানে এটাকে সেভ করলাম। সেভ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে যখন আমি এটাকে ওপেন করবো, ওপেন ইন ব্রাউজার, তো দেখবো আমার এখানে একটা H1 এটা আসবে, এই লেখাটা আমার এখানে আসছে। এর নিচে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছি। H1 এর নিচে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করবো। প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটের নাম বলেছিলাম। কি নাম সেই ওয়েবসাইটের? হ্যাঁ, লোরেম ইপসাম। সো আমরা এখানে একটা ওয়েবসাইটে যাব, লোরেম ইপসাম। এখান থেকে আমরা আমাদের প্যারাগ্রাফকে কপি করতে পারি, ইপসাম। এরপরে আমরা এটাকে ওপেন করে নেব। দেন আমরা আমাদের এই লেখাটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে সেখানে রিলোড করব। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে এই লেখাটার নিচে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আসছে। এই লেখাটা আমাদের কোথায় আছে? লেফটে, তাই তো? এই লেখাটা যদি সেন্টারে নিতে চাই কি করব? সেন্টার ট্যাগ ইউজ করব। তো আমরা আমাদের এই H1টাকে একটা সেন্টার ট্যাগের মধ্যে রাখবো, একটা ট্যাগ, সেটা হচ্ছে সেন্টার নামে একটা ট্যাগ আছে আমাদের। এই সেন্টার ট্যাগের মধ্যে আমরা আমাদের এই H1টাকে রাখলাম, এটাকে সেভ করব। সেভ করে আমরা যখন এখানে রিলোড করব তখন এই লেখাটা লেফট থেকে আমাদের সেন্টারে চলে আসবে। ওকে, আচ্ছা। এরপর আমি যদি চাই এই লেখাটাকে যদি আন্ডারলাইন দিতে চাই তার জন্য কি করতে পারি? আমি চাচ্ছি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন আসবে। হ্যাঁ, আচ্ছা, ইউ ট্যাগ। সো আমরা এই লেখাটার মধ্যে একটা ইউ ট্যাগ ইউজ করব। এখানে আমরা বলবো ইউ ট্যাগ। ইউ ট্যাগের মাঝখানে এখানে পেস্ট করলাম এটাকে, ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। দেন এখানে এসে আমি যখন রিলোড করবো তখন দেখবো ওয়েলকাম টু সেকেন্ড ক্লাসের নিচে আমার একটা আন্ডারলাইনের মধ্যে কিছু একটা চলে আসছে। ওকে, সো আমরা এখানে একটা টাইটেল ইউজ করলাম, তার নিচে আমি কি করলাম? এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করলাম। প্যারাগ্রাফ ইউজ করার পরে আমি এখানে একটা ইমেজ ট্যাগ নেব, ইমেজের আমরা সোর্সের কাজ দেখেছিলাম। অল্টার, এই অল্টারের কি কাজ? এটা কি বলেছিলাম আপনাদের? হ্যাঁ, বলেছিলাম? অল্টারটা বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনলাইন থেকে একটা ছবি নিয়ে আসতেছি। আমরা এখানে বললাম পিকচার।
আমরা আমাদের ইমেজেসের মধ্যে আসব। এখান থেকে আমরা একটা ইমেজ নিচ্ছি, যে কোনো একটা ছবি। হ্যাঁ, আমরা এই ছবিটাকে এখান থেকে নিচ্ছি, এটাকে রাইট বাটন প্রেস করলাম, এই ইমেজটাকে আমরা এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস করলাম, দেন এটাকে এখানে পেস্ট করলাম। লিঙ্কটা অনেকটাই বড়, তো আমরা এটাকে সেভ করে নিই। আমরা বললাম সেভ ইমেজ অ্যাজ। এখান থেকে আমরা যাব আমাদের ডেস্কটপে, সেকেন্ড ক্লাস। এখানে আমরা আমাদের ছবিটাকে সেভ করলাম, অথবা 1 নামে। ওকে, দেন আমরা সাবলাইমে আসবো। আসার পরে আমরা আমাদের যে ছবিটা 1.jfs এটাকে এখানে লিখলাম, তাহলে আশা করা যায় আমাদের ছবিটা আমাদের এখানে আসবে। আসছে, কিন্তু এটা তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এটা, এই যে ইমেজটা ইউজ করলাম, এটা কি অনলাইন না অফলাইন? অফলাইন। ওকে, অনলাইন যদি নিতাম তাহলে আমরা এইভাবে এটার এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে কপি করে নিতাম। ওকে, আচ্ছা। সো আমরা এখানে যদি দেখেন, এই যে অল্টারের মধ্যে কিছু লিখি, ঠিক আছে? আমি লিখলাম দিস ইমেজ ইজ এ, ধরুন, ফানুস। ওকে, আমি লিখলাম যে এই ছবিটা একটা ফানুসের ছবি। দেন আমি এখানে যখন রিলোড করলাম, তখন আমি এই অল্টার ট্যাগের মধ্যে যেটা লিখেছি, এটা কি এখানে কোথাও আসছে? কোথাও আসছে? হ্যাঁ, বুঝি নাই। কার্সার না, তাও আসবে না। আসছে এখানে? আসেনি। ওকে, আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইটা কিভাবে কাজ করে? এটা কাজ করে মূলত যদি ইমেজটা না পাই। দেখেন, আমি ইমেজটাকে ভুল করলাম একটু, আমার ইমেজটা কিন্তু এই নাম না। সো আমি এখানে এসে যখন রিলোড করবো, তখন আমার ইমেজটা পাবে না। এখন লেখাটা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে এই লেখাটা সাধারণত কিওয়ার্ড হিসাবে কাজ করে, যে কোনো কিছুর কিওয়ার্ড হিসেবে আমাদের এটা কাজ করে। আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে, আপনি গুগলে অনেক সময় চিন্তা করেছেন, আমি গুগলে যদি কার লিখি, বাইক লিখি, অনেক কিছু লিখি, কিন্তু লেখার সাথে সাথে আমাকে বাইক কীভাবে, সো আমাকে বাইক কীভাবে সে দেয়, বা বাইকের ইমেজ কীভাবে আসে। আমি যদি গুগল এখানে লিখি, দেখেন বাইক, এখানে কিসের ছবি আসছে? তো গুগল বুঝবে কীভাবে যে আসলে বাইক এরকম? বা আপনি যদি এখানে লেখেন কার, কি আসছে এখানে? তো গুগল বুঝতেছে কিভাবে যে আসলে এইটাই কার? হ্যাঁ, নো, গুগল আসলে কোনো ইমেজকে ধরতে এখন পারে। এখন ওদের একটা আপডেট আসছে, যেটা গুগল ইমেজ আপলোড করলে ওই সিমিলার ইমেজ ওরা দিতে পারে। কিন্তু এই কিওয়ার্ডের ক্ষেত্রে, আপনার লেখাটার ক্ষেত্রে গুগল সাধারণত কোনো কিওয়ার্ডকে ধরে। এই যে কার নামে যে লেখাটা, এই ইমেজের ইন্সপেক্ট যখন করবেন, তখন দেখবেন ওই ইমেজের সোর্সের মধ্যে অবশ্যই কোথাও কার লেখা আছে। বা এই যে বাইক লিখলাম, এই কোথাও না কোথাও এই বাইক লেখাটা আছে। যেমন ধরেন আমি একটা বাইক ওপেন করি, এই ছবিটাকে ওপেন করে ইন্সপেক্ট করলাম, দেখেন এটা হচ্ছে আমার ইমেজের কোড, তাই না? ইমেজের সোর্স হচ্ছে আমাদের এইটা। এই অল্টার ট্যাগটা দেখেন, অল্টার ট্যাগের মধ্যে দেখেন কোথাও বাইক লেখা আছে? আছে। আচ্ছা, সো এখানে বাইক লেখা থাকার কারণেই গুগল এই ইমেজটা বাইক নামে যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মধ্যে এই ইমেজটাকে রেখেছে। ঠিক আছে, সেম ভাবে আপনি অন্য যে কোনো কিওয়ার্ড লিখে যখনই সার্চ করবেন, যেমন এখানে যে আমি আমার নামও লিখি, তাও আমাকে দেখাবে, কারণ এই কিওয়ার্ডটা আমার ওইখানে আছে। এখানে সে বুঝতেছে যে এই নামে আমি, যার কারণে এই ইমেজেসের মধ্যে হয়তো বা আমার নাম কোথাও দেওয়া আছে। ক্লিয়ার? তো গুগল সাধারণত কিওয়ার্ড নিয়ে কাজ করে। এই কিওয়ার্ডটা থাকার কারণে ইমেজ আমাকে সাজেস্ট করতেছে। সেম ভাবে আপনারা যে ওয়েবসাইটগুলো বানাবেন, ওই ওয়েবসাইটের ইমেজেসের মধ্যে কিওয়ার্ড ইউজ করবেন। কিওয়ার্ড যখনই কিওয়ার্ড দিবেন, তখন কেউ যদি গুগলে, কেউ তার ওয়েবসাইটের নাম জানে না, জানে? যেমন দেখেন, এখানে যদি আমরা ওই বাইকের উপরে ক্লিক করি, আমি বাইকটার উপরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে কোথায় গেছে দেখছেন? autos.maxabout.com একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, যেটা হচ্ছে একটা বাইক রিলেটেড একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমাকে নিয়ে গেছে। সো আমার এই ইমেজেসের মধ্যে আমার কিওয়ার্ডগুলো থাকার কারণে আমি আমার ইমেজ থেকেও আমার ভিজিটর পাবো, আমার ওয়েবসাইটের ভিজিটর পাবো।
আচ্ছা, তো এখানে দেখুন আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে অল্টার ট্যাগের কীভাবে ইউজেস হয় বা অল্টার ট্যাগ কেন ইউজ করব, অল্টার ট্যাগের মাধ্যমে কীভাবে ইমেজের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা যায় এই সম্বন্ধে কথা বললাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের অল্টার ট্যাগের কাজ। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যেই টাইপের ইমেজ দিব ওই টাইপের কিওয়ার্ড সেট করব, ঠিক আছে? হইতে পারে কোনো ফুড হলে যেই ফুড কিওয়ার্ডগুলো সব থেকে বেশি এখন ইউজেস হয় ওই কিওয়ার্ডগুলো আমরা আমাদের এই অল্টার ট্যাগের মধ্যে ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা আমাদের আজকের অ্যাঙ্কর ট্যাগের কাজ ছিল। সো আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগটা একটু কমপ্লিট করি। অ্যাঙ্কর ট্যাগ, এই একে অ্যাঙ্কর ট্যাগও বলা হয় বা হাইপার রেফারেন্স ট্যাগও বলা হয়। সো এই অ্যাঙ্কর ট্যাগের আমাদের ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। আমি আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে আমি বলেছিলাম যে অলওয়েজ কখনোই কোনো ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট বা এলিমেন্টস ইউজ হয় না। আমি যদি কোনো অ্যাট্রিবিউটস আর এলিমেন্টস ইউজ করতে চাই সেটা আমাকে ওপেনিং ট্যাগ ইউজ করতে হবে। সো আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটার নাম হচ্ছে HREF, যেটাকে হার্ফও বলে বা হার্ফ অ্যাট্রিবিউটও বলে। সো আমরা একটা ইকুয়েশন দিয়ে দুইটা ইনভার্টেড কমা ইউজ করলাম। এটা সাধারণত একটা পেজ থেকে অন্য একটা পেজের লিঙ্কের কাজ করে। লিঙ্ক বলতে আমি গুগল ক্রমে আসলাম, আসার পরে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, যেমন itservicebd.com, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এই যে আমাদের প্রথম যে পেজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে পেজটা, এই পেজটাকে সাধারণত বলা হয় একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক মেনু থাকতে পারে, যেমন এইটা হচ্ছে আমাদের হোম মেনু। ওকে, আপনি লাস্ট ক্লাসে আসছিলেন? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের হোম মেনু। হোম থেকে আমরা যদি অন্য একটা মেনুতে যাই, যেমন অ্যাবাউট আস বা হচ্ছে আমাদের সার্ভিস, প্রোডাক্ট, পোর্টফোলিওস, সো বা হচ্ছে ফিচার্স বা কন্ট্যাক্ট, এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে একটা প্যাকেজের অপশনে গেলাম বা টিম মেম্বার্সে গেলাম। টিম মেম্বার্স, এখান থেকে আমরা অ্যাবাউট থেকে টিম মেম্বার্সে যাব। এই যে টিম মেম্বার্স, এটা আলাদা একটা পেজ না? কি বলেন? এটা আলাদা একটা পেজ। এখন এই পেজটাকে তারা কি করছে, আলাদাভাবে ডিজাইন করছে। এটা হচ্ছে আমাদের হোম পেজ ছিল, এটা হচ্ছে আমাদের টিম পেজ। তো যখনই টিম পেজে ক্লিক করেছি তখন টিম পেজ আলাদা একটা পেজে যাচ্ছে। তো এই পেজটা তারা কিভাবে লিঙ্ক করছে, ঠিক আছে, যে এখান থেকে ক্লিক করলে টিম পেজে চলে যাবে, এটা কিভাবে করছে। তো এটা সাবলেমে যখন আসবে তখন হাইপার, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে হাইপার লিঙ্ক ছিল এখানে কিছু দেওয়ার আগে আমি এখানে কিছু লিখছি, যেমন একটা H1 লিখলাম। এখানে আমি লিখলাম যে ক্লিক মি আই অ্যাম, যেমন লিখলাম আই অ্যাম ফেসবুক। এটা সেভ করে আমি যখন আমার সাইটে আসলাম, এখান থেকে index.html এর উপরে ক্লিক রিলোড করলাম, এখানে বলতেছে ক্লিক মি আই অ্যাম ফেসবুক। সো এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে ফেসবুকে নিয়ে যাবে। এখন এটা দেখেন ক্লিকেবল, এগুলো কিন্তু ক্লিকেবল ছিল না, ছিল কিন্তু এই লেখাটা ক্লিকেবল, আমি চাইলে এখানে ক্লিক করতে পারতেছি। ওকে, আমি চাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, ফেসবুকে নিয়ে যাবে। তাহলে আমাকে ফেসবুকের লিঙ্ক দিতে হবে। কোথায়? এই হাইপার লিঙ্কের মধ্যে আমি ফেসবুকের লিঙ্ক দিব। চলেন আমরা ফেসবুকের লিঙ্ক দিই। আমরা এখানে ফেসবুকের লিঙ্কটা ইউজ করলাম। ওকে, এখন আমরা যদি আমাদের সাইটে এসে রিলোড করে এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলাম, কোথায় আসছে, ফেসবুকে। তো আমরা ওই লেখাটার উপরে লিঙ্ক করেছি, যার কারণে এই লেখাটার উপরে যখন আমি ক্লিক করতেছি আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। সেমভাবে আমি যদি ইউটিউবে দিই, ইউটিউব দেওয়া সম্ভব না। আমি যদি এখানে ফেসবুকের জায়গায় যদি লিখি ইউটিউব, দেন আমি এখানে বললাম ক্লিক মি আই অ্যাম ইউটিউব, Ctrl+S দিয়ে আমি সেভ করলাম। সেভ করে আমি আমার গুগল ক্রমে সেখানে রিলোড করছি। এখন আমি এখানে যখনই ক্লিক করবো আমাকে ইউটিউবে নিয়ে যাবে। আসছে? আচ্ছা, এটা তো সাধারণ নিয়ম যে আপনি এখানে ক্লিক করলেন ইউটিউবে নিয়ে গেল, কিন্তু এইটা কোথায় থেকে নিয়ে যাচ্ছে দেখেন। আমি যদি এই ট্যাবগুলো কেটে দিই, এখানে এখন ট্যাব কয়টা, আমি এইটার উপরে যখন ক্লিক করতেছি তখন কি আমার নিজের যে ট্যাব ওইটা ইউটিউব ওপেন হচ্ছে না? কোনটা আলাদা পেজে ছিল? হ্যাঁ, ওইটা কিভাবে যাবে ওটা আমি দেখাবো, সমস্যা নেই, কিন্তু আমার কোশ্চেনটাকে অ্যান্সার করেন। এই পেজের এখানে ট্যাব কয়টা, একটা। আমি যখন এখানে ক্লিক করতেছি তখন আমার পেজটা চলে যায় ইউটিউবটা ওই ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? আমি চাচ্ছি না, আমি এখানে যখনই ক্লিক করবে তখন এই পেজটা ঠিক থাকবে, ইউটিউবে একটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। সো এটা কিভাবে হবে? এটা হওয়ার জন্য আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। সো টার্গেট, আমি যদি একে বলি টার্গেট ব্ল্যাঙ্ক, তখন এই ইউটিউবটা ওপেন হবে, কিন্তু ওপেন হবে নতুন একটা পেজে বা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এখানে index.html পেজ হচ্ছে আমাদের এটা।
আমি এখন যখনই ক্লিক মে আই এম ইউটিউবের উপরে ক্লিক করব, এখানে দুইটা ট্যাব হয়ে যাবে। দেখেন, এটা ছিল আমার পেজ, আমার ট্যাব। এই ট্যাব থেকে ইউটিউবটা একটা ডিফারেন্স, আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে কিনা? ওকে, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন ওনার একটা কোশ্চেন আছে। উনি একটা কোশ্চেন করছে যে আমরা একটু আগে যে ওয়েবসাইটটা দেখেছি, ওয়েবসাইটটা কিন্তু ইউটিউবে যাচ্ছিল না। কোথায় যাচ্ছিল? ওই ওয়েবসাইটেরই আরেকটা পেজে যাচ্ছিল। হোম থেকে অ্যাবাউট বা হচ্ছে আওয়ার টিম বা যে কোনো একটা পেজে যাচ্ছিল। সো আমরা আমাদের এরকম পেজ কিভাবে বানাবো? এই পেজ বানানোর জন্য আপনাদের ফাইল বানাইতে হবে। আমরা ডেস্কটপে আসবো, আসার পরে সেকেন্ড ক্লাস। এখানে আমাদের এখন ইন্ডেক্স ফাইল কয়টা? একটা। সো আমরা রাইট বাটন প্রেস করে এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল করবো। এটাকে দিলাম, এটার নাম হচ্ছে about.html। ওকে, সো আমরা কি করলাম, ওখানে একটা অ্যাবাউট পেজ দিলাম। এই যে আমাদের সাবলাইমে এখানে একটা about.html পেজ আসছে। এখন আমি কি করব, এই পেজটাকে লিংক করব, তাই তো? তাহলে href এর মধ্যে আমি কি লিখবো? এই হাইপার লিংকের মধ্যে আমি লিখবো about.html। তাহলে html পেজটা লিংক আপ। এখন আমি বললাম এখানে ক্লিক মি না, এখানে বললাম গো টু অ্যাবাউট পেজ, গো টু অ্যাবাউট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইট এসে রিলোড করলাম। এখন এখানে যদি আমি ক্লিক করি, কোথায় যাবে? আচ্ছা, ক্লিক করলাম, কোথায় আসছে? অ্যাবাউট পেজ। কিভাবে বুঝলেন আপনি এটা অ্যাবাউট পেজ? আচ্ছা, এখানে লেখা আছে about.html। আচ্ছা, এটা ছাড়াও এখানে দেখেন আপনার পিসি প্যাথ দেওয়া আছে। আপনার ডেস্কটপ থেকে সেকেন্ড ক্লাসের মধ্যে about.html নামে একটা ফাইল আছে। সো আপনাকে প্যাথ বলে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন about.html পেজে আমরা কিছু করেছি, এখানে কিছু আছে? আচ্ছা, চলেন এখানে আমরা কিছু করি। সো আমরা এখানে লিখলাম HTML5। সো HTML5 এর একটা লিংক নিলাম বা টেমপ্লেট ইউজ করলাম। এখানে আমরা একটা লেখা নিব, একটা স্টাইল করব, যে লেখাটা আমাদের বাংলাদেশি আইসিটি ওয়েবসাইটে আছে। আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমরা যদি একটু প্রবেশ করি, দেখেন আপনারা চেনেন এটাকে? আচ্ছা, গুড। সো এখানে দেখেন নিচে একটা লেখা যাইতেছে, দেখা যায় নো মাস্ক নো সার্ভিস, করোনা ভাইরাস বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন। এখন এই যে লেখাটা যাচ্ছে, ঠিক আছে, এই লেখাটা কিভাবে তারা করেছে? এই লেখাটা যাচ্ছে কিভাবে? অটোমেটিক যাচ্ছে। আমরা চাচ্ছি এই লেখাটা আমাদের পেজের মধ্যে এই লেখাটা যাবে, ঠিক আছে, রানিং হবে। আচ্ছা, তো চলেন এটা আমরা করি। তো আমরা এখানে একটা h1 নিলাম। h1টা পরে নিয়ে এর আগে আমরা একটা মার্কিউ ট্যাগ নিব। এই মার্কিউ ট্যাগের মধ্যে এখানে একটা h1 নিব, h1। এর মাঝখানে বললাম একটা লেখা, একটা ট্যাগ লাইন নিয়ে আসি আমরা একটা ট্যাগ লাইন নিব, ট্যাগ লাইন। ধরেন একটা ট্যাগলাইন ইউজ করলাম এখানে। ওকে, জাস্ট একটা ট্যাগলাইন। দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসবো। অ্যাবাউট পেজে আমরা মার্কেটে একটা কোন ট্যাগ ইউজ করেছি, কোন পেজে? অ্যাবাউট পেজ। রিলোড করেন, তো দেখতে পাচ্ছি আমরা যে ট্যাগলাইনটা ইউজ করেছি ওই ট্যাগলাইনটা দেখতে পাচ্ছি এখান থেকে সে আসতেছে। সে এখন এটা আসবে অ্যান্ড যাবে যতক্ষণ না পর্যন্ত আমি এটা অন্য পেজে যাচ্ছি। এখন এটা তো দেখেন, এই যে একটা ওয়েবসাইট, এই যে আইসিটির যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা যদি গভর্নমেন্ট প্রজেক্ট হয় তাহলে এই ওয়েবসাইটটা বানাতে মিনিমাম খরচ করছে 3 কোটি টাকা। আর যদি এটা আপনি বানাতে যেতাম তাহলে এটার বাজেট হতো সর্বোচ্চ হলে 1 লাখ টাকা। তো ঠিক আছে, তো এইভাবেই আসলে টাকা চলে যায়। সো এরকম একটা ওয়েবসাইট তারা বানাচ্ছে, দেখেন তাও কিন্তু বাই ডিফল্ট। এই যে লেখাটা আসতেছে, এই লেখাটা কি বাই ডিফল্ট? আমি চাইলে এই লেখাটা কোথা থেকে আসতেছে? লেফট থেকে, রাইট থেকে লেফটে যাচ্ছে। আমি বললাম এটা ডিরেকশন চেঞ্জ, আমি এটা ডিরেকশন বললাম রাইট। এখন দেখবো সে ডান দিকে যাবে। ওকে, এটা কি দুইটা একসাথে করা যায়, মানে একবার ডান দিক থেকে আর একবার বাম দিক থেকে? তাহলে মার্কেটটা দুইটা ইউজ করবেন, দুইটা ইউজ করে একটা উপরে একটা নিচে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যে এটাকে রাইট না দিয়ে যদি আপ বলি, আপ, তাহলে উপরে যাবে। যদি এটাকে বলতাম ডাউন,
ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটার কিছু ডিরেকশন আছে। ডিরেকশন মানে কি বলেন তো? আচ্ছা, তো আমরা তাদের এতক্ষণ দিক নির্দেশনা দিলাম, লেফট রাইট টপ বটম। আর বিহেভিয়ার মানে কি? আচরণ। আচ্ছা, তো এখানে এই বিহেভিয়ারটা, এখন তার বিহেভিয়ার আছে স্ক্রল। দেখেন ইনি কিন্তু বারবার যে আবার আসতেছে না, ইনি ডুবে যে আবার শুরু হচ্ছে। তো আমি চাচ্ছি সে একবার যাবে তারপর আর আসবে না। তো এটা যদি চাই তাহলে আমি যদি এখানে বলি স্ক্রল যদি বলেন তাহলে সে যেটা আমাদের বাই ডিফল্ট ছিল এটাই হবে। এটাই হচ্ছে স্ক্রল। বারবার দেখবেন আসবে যাবে, এটাই হবে। হচ্ছে না? আমি যদি তাকে বলতাম স্লাইড, তাহলে সে একবার স্লাইড হয়ে এটা অফ হয়ে যেত। এখানে আমি এই বিহেভিয়ারের মধ্যে বললাম স্লাইড, যখনই আমি ক্রমে সেখানে রিলোড করব সে একবার স্লাইড হয়ে অফ হয়ে যাবে, আর সে যাচ্ছে না। ক্লিয়ার? সো ডিরেকশন হচ্ছে 4টা, আর বিহেভিয়ার করলাম কয়টা? 2টা। আচ্ছা, গুড। সো এটা হচ্ছে আমাদের মার্কেট ট্যাগের কাজ। আমরা বাই ডিফল্ট যেটা ছিল এটাই রেখে দিলাম যাতে করে এটা স্ক্রল হয়। দেন গুগল ক্রমে আমি রিলোড করলাম, আর এটাকে আমি চাচ্ছি আমার লেফটেই থাকুক, লেফট। ওকে, সো এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন এটার নিচে আমরা এর নিচে হয়তো বা আবার একটা কি করব, প্যারাগ্রাফ নেব। এখানে আমরা কিছু প্যারাগ্রাফ ইউজ করলাম। দেন প্যারাগ্রাফের নিচে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখন আমরা চাচ্ছি, আমরা তো কি করলাম এতক্ষণ, এখান থেকে করলাম কি, আমরা ইন্ডেক্স ফাইল থেকে কোন ফাইলে আসছি, গো পেজ দিলাম, মানে অ্যাবাউট পেজে আসছে। এখন অ্যাবাউট পেজ থেকে আবার হোম পেজে যেতে হবে না? আমি এখান থেকে ধানমন্ডি গেছি, ধানমন্ডি থেকে বাসায় আসতে হবে না? তো চলেন বাসায় যাই। সো বাসায় আসার জন্য অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি চাচ্ছি এটা অ্যাবাউট পেজ থেকে ইন্ডেক্স পেজে যাবো। তাহলে হাইপার লিঙ্কের মধ্যে বা হাইপার রেফারেন্স লিঙ্কের মধ্যে আমরা কি লিখবো? index.html। ওকে, গুড। তো আমরা এখানে লিখবো index.html, এটা আমরা ইউজ করলাম। আর এখানে একটা h1 ইউজ করবো আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে। h1 আমি বলছিলাম কি ছিল বলেন? ক্লাস ছিল কয়টা বাজে? আচ্ছা, আসুন ওনাকে একটু বসতে দিন। সো এই চনের মধ্যে লিখলাম গো টু হোম পেজ, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড। সো এখানে এটা হচ্ছে আমার হোম পেজ, আর এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ। আমি কি করব, প্রথম আমার হোম পেজ থেকে আমি অ্যাবাউট পেজে যাব। ক্লিক করলাম, কোথায় আসলো? এখান থেকে ক্লিক করব, কোথায় যাব? হোম পেজ। ক্লিয়ার? অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনার কোশ্চেন আছে জানি, কিন্তু এখন করা যাবে না। আর কারো যারা ক্লাস করেছেন তাদের কোনো কোশ্চেন আছে? আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক 3টা পেজ ডিজাইন করা, প্রত্যেকটা লিঙ্ক আপ। কোথায়? অবশ্যই। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আজকে কাজ হচ্ছে টেবিল বানানো। চলো একটা টেবিল ডিজাইন করি। সো আমরা একটা নতুন পেজ নেই, নিউ ফাইল। এখানে আমরা বললাম table.html। সো আমরা এখানে টেবিল বানাবো আজকে। আমরা এখানে HTML5 এর একটা টেমপ্লেট নেব, HTML5। তো HTML টেবিল কেমন হয় এটা একটু দেখে আসি আমরা গুগলে। এখানে আমরা লিখি HTML টেবিল। আমরা একটু ইমেজেসের মধ্যে আছি, ছবি দেখবো HTML টেবিলের ছবি কেমন হয়। যেমন দেখেন সাধারণ একটা টেবিল দেখে, এটা একটা টেবিল না, তাই তো? আচ্ছা, সো এটা যদি টেবিল হয়, তারপরে এই টেবিলটার এটা হচ্ছে আমার HTML টেবিল। এখন আপনারা বলতে পারেন এটার কোনটা রো আর কোনটা কলম, এখানে কলম কোনটা আর রো কোনটা? আচ্ছা, তাহলে আমাদের, আপনারা বলছেন, আমি বলছি না, আপনারা বলছেন এইটা হচ্ছে কলম, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কলম। তাহলে কয়টা কলম আছে? 4টা। আর আপনারা বলতেছেন যেটা এরকম যেটা হরিজন্টাল মোডে আছে এটা বলতেছেন আপনারা রো। আচ্ছা, গুড। সবাই একমত আপনারা? আচ্ছা, গুড। তাহলে আপনারা সবাই পাস করছেন। আচ্ছা, তো চলেন আমরা এই টেবিলটা আজকে ডিজাইন করি। সো আমাদের একটা টেবিলের উপরে, এই যে উপরে যেটা থাকে এটা হচ্ছে টেবিল হেড। টেবিলের উপরে যেটা থাকে এই যে নং, ফুল নেম, পজিশন। আমি ইমেজটাকে ওপেন করে দেয়, দেখছেন কোডিং এ নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, এটা দেখালাম।
সো এই যে উপরে যেটা থাকে এটা হচ্ছে টেবিল হেড। আর আমাদের এই টেবিল হেডের যে কালারটা বা এই লেখাটা যেমন নিচের লেখাগুলো দেখতেছি এমন না, ঠিক আছে, এগুলো একটু হালকা, এটা একটু বোল্ড, তাই তো? আচ্ছা, সো টেবিল করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে টেবিল নামে একটা ট্যাগ নিব। টেবিল নামে একটা ট্যাগ ইউজ করলাম। এই টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে টিআর। টিআর এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো, ঠিক আছে, টেবিল রো। টিআর এর ফুল মিনিং টেবিল রো। সো আমরা টিআর নিলাম। এই টিআর এর মধ্যে আমরা টিডি নিব। টিডিটা পরে, প্রথমে নিব টিএইচ। এখন প্রশ্ন হচ্ছে টিএইচ কি? টিএইচ এর ফুল মিনিং হচ্ছে টেবিল হেড, ওকে, টেবিল হেড। সো আমরা টিএইচ এর মধ্যে ফার্স্ট প্রথমে এখানে লিখলাম হয়তো বা নং লিখলাম, ওকে, নং। দেন পরবর্তী টেবিল হেডের মধ্যে আমি এখানে লিখলাম মনে করেন নেম। আমি এটাকে একটু ওপেন করতেছি, রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজার। তো আমার এখানে দুটো অপশন আসে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে নং। আচ্ছা ঠিক আছে, আমরা দুটো অপশন নিলাম, প্রথম হচ্ছে নং, তারপর কি নিয়েছি? নেম। দেন আমরা আরেকটা টিএস নিলাম যেটা হচ্ছে হয়তো বা ইমেল। দেন আমরা হয়তো একটা ফোন নিচ্ছি, ফোনের পরে হয়তো আমরা নিতে পারি এখানে অ্যাড্রেস, সরি অ্যাড্রেস বানান ভুল হয়েছে। সেভ করলাম আমরা, সেভ করে সাইডে এসে রিলোড। এখানে এই যে উপরে 5টা অপশন আসে এগুলো কি আমার? এগুলো হচ্ছে আমাদের টেবিলের হেডিং। আচ্ছা গুড। আমরা এখানে আমাদের অপশনগুলো অ্যাড করলাম। এর নিচে চাইলে আমরা এখানে আরেকটা অপশন দিতে পারি, সেটা হচ্ছে পজিশন। আমরা এটার উপরে দিব, এখানে দিব আমাদের টিএইচ, দেন দিব পজিশন। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, এখানে 6টা আমাদের কলম ইউজ করেছি আমি, একটা রোর মধ্যে 6টা কলম। ওকে, তো আমরা এই এখন যদি আমি আমার এই টিআর এর মধ্যে, এই দুইটা টিআর এর মধ্যে যদি আরো কিছু লিখি তাহলে এটা কোথায় আসবে? পাশাপাশি, তাই তো? পাশাপাশি আসবে, কারণ আমি জানি রোটা হচ্ছে পাশাপাশি। এখন আমি যদি এই নং এর নিচে 1 লিখতে চাই তাহলে আমার এই টিআর এর নিচে আবার একটা টিআর নিতে হবে, টিআর। ওকে, সেকেন্ড রো। এতক্ষণ আমার ফার্স্ট রো ছিল, এখন আমি সেকেন্ড রো দিয়ে আসলাম। এখন এখানে এটা ছিল আমার কি টিএইচ না? টিএইচ কি? টেবিল হেড। এখন টেবিল হেড কতবার হয়? একটা টেবিলের কয়বার হয়? একবার হয়। সো আমার টেবিল হেডের কাজ শেষ। এখন আমি টিআর এর মধ্যে যেটা ইউজ করবো সেটা হচ্ছে টিডি। টিডির ফুল মিনিং হচ্ছে টেবিল ডাটা, ওকে, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। সো টেবিল আমি টিডি নিলাম। টিডির পরে প্রথম যে টিএইচটা ছিল এর মধ্যে কি ছিল? নং। তাহলে আমার এটাতে যদি নং হয় তাহলে প্রথম ডাটাটা কি হবে? 1। আচ্ছা, পরবর্তী ডাটাটা আবার কি আছে? নেমটা কি হবে আমার? আমি এখানে দিলাম শাফিন। দেন ইমেল আমি বললাম shafin@gmail.com। এরপরে আছে আমাদের ফোন, এখানে আমরা একটা ফোন নাম্বার ইউজ করব। দেন কি আছে আমাদের? পজিশন বললাম ম্যানেজার। অ্যাড্রেস হচ্ছে সায়েন্স ল্যাব। ওকে, এখন আপনি আপনার সাইটে এসে রিলোড করেন। রিলোড করে আমি একটু ছোট করে দিচ্ছি। আর সেটা আমার এখানে নং, নেম, ইমেইল, ফোন, পজিশন আর হচ্ছে অ্যাড্রেস আমি এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল আমার প্রথম রো। চলেন আমি এরকম আরো কয়েকটা রো তৈরি করি। কি স্যার আপনারা হাসতেছেন? বলেন আমরা একটু হাসি। আপনারা কি এমন কথা বলে হাসতেছেন? আমাদের একটু শেয়ার করেন। সব এস দিয়ে নাম, সব এস দিয়ে না?
বলেন আপনার নাম কি? মুস্তাফিজ। মুস্তাফিজ, আপনি তো মাঠে, এখানে কেন? মাঠে মারতেছিল না এসব। ও আচ্ছা, কেন ধুলাইকে দিছে? আচ্ছা, সো এখানে আমরা নং দিয়েছি 1 2 3 4 5 পাঁচটা দিয়েছে। এখানে শাফিন, সাইফুল, শাহাবুদ্দিন, সালাউদ্দিন আর হচ্ছে মুস্তাফিজ। সো এখানে আমরা একটা টেবিল বানিয়েছি। এখন এটা কি টেবিল মনে হচ্ছে? না, কেন মনে হচ্ছে না বলেন তো? আচ্ছা, বর্ডার নাই, তো চলেন একটা বর্ডার দিই। আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিলের মধ্যে আমরা একটা বর্ডার লিখবো, BORDER, বর্ডার। টেবিলের মধ্যে লিখলাম বর্ডার, এখানে সে রিলোড, বর্ডার আসছে। তো এখন এখানে দেখেন, এখানে একটা প্রবলেম আছে। টেবিলের বর্ডার তো সিঙ্গেল হওয়ার কথা ছিল, তাই না? এভাবে সিঙ্গেল। এখানে দেখেন প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে বর্ডার আসছে, প্লাস চারও পাশ থেকে একটা বর্ডার আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে বর্ডার দুইটা আসলো কেন? হ্যাঁ, যার যার নিজের জায়গা দখল করার কারণে টু দিয়েছি, এই জন্য আসছে। আচ্ছা, ওনার বক্তব্য হচ্ছে হয়তো শিরোনাম দিল। আমরা এই বর্ডারের মধ্যে টু দেওয়ার কারণে এখানে দুইটা করে ডাবল বর্ডার আসছে। ওনার সাথে সবাই একমত আপনারা? আচ্ছা, যারা একমত তারা ফেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার মানে কি এখানে আমি বর্ডারের কোনো ভ্যালু দিলাম না, তার মানে তো এখানে কোনো বর্ডার থাকা উচিত না, উচিত? দেখেন, তাও এখানে দুইটা আছে। আমি যদি এখানে 5 লিখি তাহলে তো 5টা আসার কথা, তাই না? কোনো চেঞ্জ হচ্ছে? আপনি যত ভ্যালু বাড়াবেন তত আমাদের এই বর্ডারটা মোটা হবে। এই বর্ডারটা চারপাশে বর্ডারটা কি হবে? মোটা হবে। সো এটার সাথে এটা সম্পর্কিত না। সো এখানে আমি বর্ডার ডাবল আসার কারণ কি? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে এখানে দুইটা বর্ডার কেন আসলো? এটার উত্তর হচ্ছে, দেখেন আপনি যেটা করছেন সেটা হচ্ছে এখানে আমি আমার বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি না? এটা কার মধ্যে নিয়েছি? টেবিলের মধ্যে। আর বর্ডারের কাজ কি? বর্ডারের কাজ হচ্ছে চারপাশ থেকে একটা বর্ডার দেওয়া, যে সে সেটা ঠিকভাবে নিয়েছে। দেখেন, সে কিন্তু তার চারপাশে একটা বর্ডার নিয়েছে না? তাহলে বর্ডারের যেটা কাজ সে কিন্তু করেছে, করেছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে বর্ডার ট্যাগের কাজ, হচ্ছে চারপাশে বর্ডার নাও, সে বর্ডার নিয়েছে। কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে সে এই জন্য বর্ডার নিয়েছে কারণ আপনি এটা টেবিলের মধ্যে ইউজ করেছেন। টেবিলের মধ্যে ইউজ করার কারণে প্রত্যেকটা সেলের মধ্যে সে বর্ডার দিয়েছে। আর বর্ডার ট্যাগের কাজ তো চারপাশে বর্ডার দেওয়ার, তো সে বর্ডার নিয়েছে। ওকে, গুড। তাহলে প্রশ্ন যেটা সিঙ্গেল কিভাবে করবো, তাই তো? হ্যাঁ, গুড। ও এভরি তো নিবে। কেন নিবে? কারণ আপনি তো টেবিলের মধ্যে ইউজ করেছেন। আর আমরা তো বাহিরে ইউজ করলে কাজ করবে না, তো আমাকে টেবিলের মধ্যেই নিতে হবে। দেন নেওয়ার পর এটাকে সিঙ্গেল করতে হবে। কিভাবে করবো দেখাচ্ছি। এর আগে আমরা আরেকটা কাজ করবো, এইটাকে আমরা 100% ভিউ করতেছি, 100%। এখন এই টেবিলটা অনেক ছোট হয়ে গেছে না? টেবিলটা কি করতে হবে? বড় করতে হবে। চলেন বড় করি। এটা বড় করার জন্য আমরা কি করবো, এখানে একটা উইথ দিব। উইথ মানে কি? প্রস্থ। সো আমরা প্রস্থ দিলাম 70%। আমার ডিভাইসে 70%। এখানে একটা হাইট দিচ্ছি, একটা হাইট ইউজ করলাম হয়তোবা 300 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। সো আমাদের টেবিলটা কি হলো? বড় হয়েছে। আচ্ছা, এখন এখানে এই যে ডাবল বর্ডার গুলো আছে, যেটা ডাবল, এটা সিঙ্গেল করার জন্য সেটা আপনারা HTML এ পারবেন না। সেটা করার জন্য CSS লাগে। দেখেন, তো এখানে একটা CSS ইউজ করার কারণে দেখবে এই বর্ডারগুলো সব সিঙ্গেল হয়ে গেছে, দেখা যায়? তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাজটা আমাদের একটু CSS এর কাজ করতে হবে, HTML এ ইটস নট পসিবল। আচ্ছা, এখন দেখেন এই লেখাটা তো আমাদের সেন্টারে না? কিন্তু এই লেখাটা কি সেন্টারে আছে আমাদের? তাহলে এটা যদি সেন্টারে নিতে চাই তাহলে আমাদের এই যে টিআর, এই টিআর এর মধ্যে এসে লিখতে হবে অ্যালাইন সেন্টার। আমরা যদি এখানে অ্যালাইন সেন্টার ইউজ করি তাহলে দেখবো আমাদের প্রথম যে ডাটাটা, এই ডাটাটা সেন্টারে চলে আসছে। ক্লিয়ার? এরপরে আমি আমার টেবিলটাকে, পুরো টেবিলের উপরে একটা টাইটেল দিতে চাচ্ছি। এখানে একটা H1 নিলাম, এখানে বললাম HTML টেবিল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। টেবিলের এটা কোথায় থাকবে? আমি আচ্ছা মার্জিন ব্যাটিং তো শিখাইনি স্যার, এটা আপাতত করলাম না। সো এটাকে আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে একটা H1 ইউজ করলাম, H1 এর নিচে আমি আমার প্যারাগ্রাফটাকে বা টেবিলটাকে রাখলাম। ক্লিয়ার? যেমন ধরুন আমি ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে যেমন এই যে নাম এন্ড ইমেইল,
এই দুইটা থেকে একটা হবে, এই দুইটা কলম মিলে কয়টা হবে, একটা হবে। সো আমি এখানে এই শাফিনের মধ্যে এখানে আমি কল স্প্যান করব, এখানে এই যে শাফিন, এখানে আমি বলবো কল স্প্যান, কল স্প্যান। এখন কল স্প্যানের আপনি যতগুলো ভ্যালু দিবেন ও অতগুলো কল স্প্যান হবে, এখানে 2 3 4 5 যতগুলো আপনি ইচ্ছা ততগুলো আপনি দিতে পারেন। সো আমি এখানে বললাম কল স্প্যান 2, তাহলে কি হবে, শাফিন একাই দুইটা জায়গা নেবে, শাফিন একাই দুইটা জায়গা নেবে। দেখেন আমি আমার সাইটে এসে রিলোড করব, দেখেন এই শাফিনটা কিন্তু দুইটা জায়গা নিছে, এই নেমের জায়গাটা নিয়েছে, ইমেলের জায়গাটা নিয়েছে, তাই না? তো শাফিন একাই দুইটা করে জায়গা নিচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছি যে আমাদের সায়েন্স ল্যাব 11 রোড এই লেখাটা কোথায় চলে গেছে, বাইরে গেছে কিনা? জি না স্যার, 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত। সায়েন্স ল্যাব 11 রোড এই লেখাটা বাইরে চলে গেছে। তো আমাকে এই লেখাটা কেন বাইরে গেছে, আপনার রো কয়টা, 1 2 3 4 5 6, 6টা না? এখন এখানে কয়টা জায়গা হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7টা। তাহলে আপনি 6টা জায়গা আছে, 6টা জায়গার মধ্যে তো কখনোই 7টা রাখতে পারবেন না, তাই না? তো আমাকে কি করতে হবে, যে কোনো একটা ডাটা ডিলিট করতে হবে। আমি আমার এই ইমেলটাকে ডিলিট করে দিচ্ছি, দেখেন আমি আমার এই ইমেলটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার সাইটে এসে রিলোড করব, এখন ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি দেখেন আমার এখানে নং এর নিচে 1, ঠিক আছে, নেম অ্যান্ড ইমেলের জায়গায় একটা নেম আমি যেটা আমি রেখেছি ওইটা আছে, এটা হচ্ছে ফোন, এটা আমার পজিশন, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এখান থেকে আমি যদি চাই, মনে করেন এখান থেকে আমি যাচ্ছি ম্যানেজার অ্যান্ড অ্যাড্রেস, এই দুটাকে মিলাই ফেলবো। যেমন আমার এখান থেকে ম্যানেজারটা থাকবে, অ্যাড্রেসটা থাকবে না। সো এটা কত নম্বর লাইনে, এটা হচ্ছে আমার 2 নম্বর লাইনে। সো আমি ম্যানেজারটা রাখতে যাচ্ছি 2 নম্বর লাইনে, ম্যানেজার। এখানে আমি বলবো কল স্প্যান 2, এখানে 2 না আমি 3 বললাম, দেখেন ও 3টা করে জায়গা নেবে, আমি চাচ্ছি ম্যানেজার 3 জনের জায়গা নেবে। তাহলে দেখেন ম্যানেজার 1 2 3টা জায়গা নিচ্ছে, কিন্তু একে বাইরে সরাই দিচ্ছে, তাই না? তাহলে আমাদের ডাটাকে ডিলিট করতে হবে। সো আমরা এখানে বললাম কল স্প্যান 3, আর এখান থেকে আমরা কিছু ডিলিট করে দিই, যেমন এটাকে আমরা ডিলিট করে দিলাম, কেটে দিলাম, সরি কন্ট্রোল জেড। সো কল স্প্যান 3, এখান থেকে আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই। আর মনে করেন এখান থেকে আমরা আমাদের এই ফোন নাম্বারটা আপাতত ডিলিট করে দিচ্ছি। দেন কন্ট্রোল এস করে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড। এখন দেখেন এই যে ম্যানেজার লেখাটা, ম্যানেজার লেখার আমার 3টা সেল, ফোন, পজিশন, অ্যাড্রেস, 3টা সেল মিলে সে একা নিছে। এখন এই ম্যানেজারটাকে আমি কি করব, সেন্টারে নিব। তাহলে এটা অ্যালাইনমেন্ট সেন্টার, সাইটে আসলাম, রিলোড, ক্লিয়ার। এখানে আমরা করেছিলাম 2টা সেলকে মার্চ, এখানে করলাম 3টা সেলকে মার্চ। কল স্প্যান তো বুঝছেন? এখন এখানে 2 3 4 5 যতগুলো ভ্যালু আপনি দিবেন ততগুলো ভ্যালুর উপরে সে রো স্প্যান কল স্প্যান হবে। তো এতক্ষণ আমরা কল স্প্যান করেছি, এখন আমরা রো স্প্যান করবো। রো স্প্যান বলতে এটা জানি, রো মানে কোথায়, নিচে, আর কল মানে কোথায়, পাশাপাশি। সো কল স্প্যান বলতে আমি চাচ্ছি এখানে শাহাবুদ্দিন আর সালাউদ্দিন এই দুইজন থেকে যে কোনো একজনের মেল থাকবে। সো আমরা চাচ্ছি এই শাহাবুদ্দিনেরটা রাখার জন্য। সো আমরা শাহাবুদ্দিনের মধ্যে যাব, shahabuddin@gmail.com, এখানে আমরা বলবো রো স্প্যান 2। তাহলে দেখবো এই শাহাবুদ্দিন 2 জনের জায়গা নেবে, সে 2 জনের জায়গা নিয়েছে, এখান থেকে এই ডাটাটা বাইরে চলে গেছে। এখন আমরা কি করতে হবে, রো স্প্যান কার মধ্যে কাজ করে, এই পুরোটা মিলে একটা রো স্প্যান। আবার এই কাজ করছে কোথায়, নিচে না? তাহলে আমাদের পরবর্তী টিয়ারের মধ্যে কোনো একটা ডিলিট করতে হবে। সো আমরা আমাদের পরবর্তী টিয়ার, এই টিয়ারের মধ্যে রো স্প্যান করার পরে পরবর্তী টিয়ারের মধ্যে আমরা আমাদের এই ইমেলটা কেটে দিব। তাহলে আমাদের এখানে দেখেন এখন কয়টা ছিল, 1 2 3 4 5 আর 1 6, কিন্তু এখন এখানে কয়টা হয়েছে, 1 2 3 3 2 5 আর 1 6 আর 1 7। তাহলে একটা স্প্যান নিচে থেকে নিচে, যার কারণে এখানে 5টা একটা জায়গা একে দিয়ে দিছি আমরা। সো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, সাইটে এসে রিলোড। এখন দেখা যায় ও এখন 2 জনের জায়গা নিয়ে আসে। সেম ভাবে আমি যদি এই 2টাকে মার্চ করাইতে চাই, শেষের 2টাকে, আমি এখানে আসবো, এখান থেকে আমি বলবো কল স্প্যান, সরি রো স্প্যান 2, এখান থেকে আমরা এই অ্যাড্রেসটাকে কেটে দেব। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই কিভাবে কল স্প্যান আর রো ওয়ার্ডে আমরা কত দ্রুত ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলি, এত কোডিং করতে হয় না ওয়ার্ডের ক্ষেত্রে। সেই রকম ফ্রন্ট পেজ নামে একটা সফটওয়্যার আছে যেটাতে মানে এই কাজটা ড্র্যাগ ড্রপ করলে যে কোডটা অটোমেটিক্যালি চলে আসে। আমরা কাজ করব প্রফেশনাল স্যার, আমরা প্রফেশনাল ভাবে কাজ শিখতেছি। আমি যদি পারতাম, যেমন দেখেন
আমরা ছবিগুলো নেই না, আমরা এই ছবিটা ধরে এই যে উপরে যে লোকেশনটা কপি করে বসে দিতে পারি না, তাহলে ছবিটা পাবে না। এগুলো তো বাচ্চা বলবানের খেলা। ড্র্যাগ এন্ড ড্রপ করলে চলে আসে। সো আমরা যেটা করবো, আমরা যে কাজটা শিখতেছি এটা হচ্ছে প্রফেশনাল ভাবে কাজ করে, ঠিক আছে? র থেকে হ্যাঁ, সোজা কথা আমরা অথেন্টিক ভাবে একদম প্রফেশনাল লেভেল যেভাবে কাজ করা হয় ওইভাবে কাজ শিখতেছি, যেটা সব জায়গায় ইউজেস্ট, সব জায়গায় কাজে লাগবে। বায়ার এই যে ওয়েবসাইটের প্রাইস কম বেশি হয় কেন জানেন? একটা ওয়ার্ডপ্রেসে সেট করবেন, প্রাইস পাবেন 15,000 টাকা। একটা HTML CSS এর র কোডিং একটা সাইট করবেন, এটা বিল হবে 45 থেকে 50,000 টাকা। সো 50,000 টাকা কি আপনাকে এরকম ওই কি বলে সফটওয়্যারের সাহায্য তো দিবে না। র কোডিং এর প্রাইস অলওয়েজ বেশি। যদি র কোডিং হয় সেই ক্ষেত্রে আপনার প্রাইসের ভ্যালুটা বেড়ে যাবে। ওয়ার্ডপ্রেসে কি হয়, কোনো র কোডিং নাই, কাস্টমাইজেশন। প্রাইস কত? 10,000 টাকা, 15,000 টাকা, ঠিক আছে? প্রাইসটা নির্ভর করে কোডিং এর উপরে, সেই কোডিংটা কতটা অথেন্টিক। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে 3টা পেজ বানানো।